আমার নাম সুমি। আজ আমি আমার জীবনের এমন একটি গোপন অধ্যায় তোমাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, যা শুনলে হয়তো তোমরা আমাকে ঘৃণা করবে, অথবা কেউ কেউ হয়তো আমার পরিস্থিতির কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও আমি কিভাবে পাপের সাগরে পা দিলাম, সেই গল্পই আজ তোমাদের শোনাব। গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি বাজিয়ে দাও, কারণ আমার এই স্বীকারোক্তি হয়তো তোমাদের জীবনের কোনো ভুল শুধরে দিতে পারে। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আমার বিয়ের বয়স তখন মাত্র 2 বছর। স্বামী রাশেদ একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। সকাল 8টায় বেরিয়ে যায় আর ফিরতে ফিরতে রাত 11টা। ওর কাছে ক্যারিয়ারটাই সব। আমার দিকে তাকানোর বা দুটো মিষ্টি কথা বলার সময় ওর নেই। আর বাড়িতে আছেন আমার শ্বশুরমশাই, নাম ইমতিয়াজ সাহেব। বছর 2 হলো শাশুড়িমা মারা গেছেন। মানুষটা এমনিতে বেশ গম্ভীর, কিন্তু শাশুড়ি মারা যাওয়ার পর থেকে বড্ড একা হয়ে পড়েছিলেন। রাশেদ তো কাজের চাপে বাবার খোঁজও ঠিকমতো নিতে পারত না। তাই এই বিশাল বাড়িতে শ্বশুরমশাইয়ের দেখাশোনা, ওষুধপত্র দেওয়া সব দায়িত্ব ছিল আমার কাঁধেই। ইমতিয়াজ সাহেবের বয়স 55-র কোঠায় হলেও শরীরটা বেশ শক্তপোক্ত। রিটায়ার্ড আর্মি পার্সন, তাই নিয়মিত ব্যায়াম আর নিয়ম মেনে চলায় তাকে বয়সের তুলনায় অনেক কম বয়সী দেখায়। প্রথম আমাদের সম্পর্কটা ছিল শুধুই দায়িত্ব আর শ্রদ্ধার, কিন্তু বিপদ যে কখন কোন দিক দিয়ে আসে তা বোঝা বড় দায়। ঘটনাটা ঘটেছিল গত বর্ষায়। রাশেদ 3 দিনের জন্য অফিস ট্যুরে চিটাগং গিয়েছিল। বাড়িতে আমি আর বাবা, শ্বশুরমশাই একা। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। কারেন্ট চলে গেছে সন্ধ্যা থেকেই। মোমবাতির আলোয় আমি রাতের খাবার রেডি করছিলাম। বাবা ড্রয়িং রুমে ইজি চেয়ারে বসে জানলার দিকে তাকিয়েছিলেন। আমি খাবার টেবিলে সাজিয়ে বাবাকে ডাকতে গেলাম, বাবা খাবার দিয়েছি, আসুন খেয়ে নিন। বাবা আমার দিকে তাকালেন। মোমবাতির আবছা আলোয় তার চোখের দৃষ্টিটা কেমন যেন ঘোলাটে মনে হলো। তিনি বললেন, সুমিমা, আজ শরীরটা ভালো লাগছে না, পিঠটা খুব ব্যথা করছে, তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। আমি জোরাজোরি করলাম না, কিন্তু মনে মনে চিন্তায় পড়ে গেলাম। খেয়ে দিয়ে আমি নিজের ঘরে চলে গেলাম, কিন্তু ঘুম আসছিল না। বাইরে বৃষ্টির শব্দ আর বিদ্যুতের গর্জন। রাত তখন প্রায় 1টা। হঠাৎ মনে হলো বাবার ঘর থেকে কোনো গোঙানির শব্দ আসছে। আমি ভয় পেয়ে গেলাম। এক ছুটে বাবার ঘরের সামনে গিয়ে দেখি দরজাটা আধ খোলা। বাবা, শরীর খারাপ লাগছে? আমি দরজায় টোকা দিয়ে বললাম। ভেতর থেকে বাবার কাতর গলার আওয়াজ এলো, সুমি, একটু জল দেবে মা? আমি দ্রুত জগ থেকে জল গ্লাসে ঢেলে ওনার খাটের কাছে গেলাম। ঘরের ভেতরটাও অন্ধকার, শুধু জানলার বাইরে থেকে আসা স্ট্রিট লাইটের সামান্য আলোয় দেখলাম বাবা খালি গায়ে শুয়ে আছেন, ঘামে শরীর ভিজে আছে। আমি গ্লাসটা এগিয়ে দিয়ে ওনাকে ধরে তুলে বসালাম। উনি জল খেলেন, কিন্তু ওনার হাত কাঁপছিল। আপনার কি খুব কষ্ট হচ্ছে বাবা? আমি কি বাম লাগিয়ে দেব? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলাম। বাবা আমার হাতের ওপর নিজের হাতটা রাখলেন। ওনার হাতের তালুটা খুব গরম ছিল। আমার দিকে তাকিয়ে বললেন, রাশেদ তো নেই, তোমাকে কষ্ট দিচ্ছি মা, পিঠের ব্যথাটা আজ বড্ড ভোগাচ্ছে। আমি বললাম, ছি বাবা, কষ্ট কিসের, আপনি শুয়ে পড়ুন, আমি মালিশ করে দিচ্ছি। আমি ড্রয়ার থেকে ব্যথানাশক মলমটা বের করলাম। বাবা উপুর হয়ে শুয়ে পড়লেন। আমি খাটের পাশে বসে ওনার চওড়া পিঠে মলম লাগাতে শুরু করলাম। আমার হাত ওনার পিঠে স্পর্শ করতেই উনি কেমন যেন শিউরে উঠলেন। আমি ভাবলাম ব্যথার কারণে হয়তো এমন হচ্ছে, কিন্তু কিছুক্ষণ মালিশ করার পর আমি খেয়াল করলাম ওনার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে। বাইরে তখনও তুমুল বৃষ্টি। ঘরের পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠছিল। আমি যখন ওনার কোমরের দিকে মালিশ করছিলাম, তখন হঠাৎ উনি আমার হাতটা খপ করে ধরে ফেললেন। আমি চমকে উঠলাম। বাবা, উনি ঘুরে আমার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে আমি আর সেই গম্ভীর শ্বশুরমশাইকে দেখতে পেলাম না। সেখানে ছিল এক তৃষ্ণার্ত পুরুষের চাহনি। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। সরে আসার চেষ্টা করলাম, কিন্তু উনি আমার হাত ছাড়লেন না, বরং এক ঝটকায় আমাকে নিজের কাছে টেনে নিলেন। সুমি, আমি আর পারছি না, এই একাকিত্ব আমাকে শেষ করে দিচ্ছে। বাবার গলা কাঁপছিল। আমি আমতা আমতা করে বললাম, বাবা, এসব কি বলছেন? ছাড়ুন আমাকে। রাশেদ জানলে? রাশেদ জানবে না। উনি আমার আরেকটা হাত নিজের বুকে চেপে ধরলেন। রাশেদ তো তোমাকে সময় দেয় না, তোমার কদর বোঝে না। আমি তো দেখি সারাদিন তুমি কিভাবে একা একা বাড়িটা সামলাও।
তোমার চোখের নিচের ওই কালি, তোমার অতৃপ্ত চাউনি, আমি সব বুঝি সুমি। আমিও যে একা, বড্ড একা। ওনার কথাগুলো আমার কানে বিষের মতো ঢুকল নাকি অমৃতের মতো, তা আমি বুঝতে পারলাম না। রাশেদের অবহেলার কথা মনে পড়তেই আমার মনের বাঁধনটা যেন আলগা হয়ে গেল। এই মানুষটা, যাকে আমি বাবার মতো শ্রদ্ধা করতাম, তিনি আজ আমার সামনে এক পুরুষ হয়ে ধরা দিয়েছেন। তার শরীরের উষ্ণতা, চোখের চাউনি, সব মিলিয়ে আমার শরীরের ভেতর এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। উনি ধীরে ধীরে উঠে বসলেন। আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম। উনি আমার মুখের খুব কাছে মুখ আনলেন। ওনার গরম নিঃশ্বাস আমার গালে এসে লাগছিল। সুমি, আজ রাতে আমরা কেউ শ্বশুর বৌমা নই। আজ আমরা শুধুই দুজন একাকী মানুষ। এই বলে উনি আমার ঠোঁটের দিকে তাকালেন। আমার বিবেক আমাকে বারণ করছিল, পালা সুমি, পালা এখান থেকে। কিন্তু আমার শরীর, আমার অবদমিত আকাঙ্ক্ষা আমাকে নড়তে দিল না। উনি যখন আলতো করে আমার ঘাড়ে হাত রাখলেন, আমার সমস্ত শরীর কেঁপে উঠল। ওনার শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হল। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওনার কাঁধে হাত রাখলাম। উনি আমাকে ওনার শরীরের সাথে আরও শক্ত করে চেপে ধরলেন। আমি চোখ বন্ধ করে ফেললাম। উনি আমার কানের কাছে ফিসফিস করে বললেন, তুমি খুব সুন্দর সুমি। এর পরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে থাকল। যে সম্পর্ক সমাজ ঘৃণা করে, যে সম্পর্ক ধর্মের কলঙ্ক, সেই সম্পর্কের জালে আমি জড়িয়ে পড়লাম। ওনার শক্ত হাতের স্পর্শে আমার এতদিনের জমে থাকা অভিমানগুলো যেন গলে জল হয়ে যাচ্ছিল। উনি যখন আমাকে বিছানায় শুইয়ে দিলেন, তখন বাইরে বিদ্যুতের চমকানির আলোয় আমি ওনার মুখটা একবার দেখেছিলাম। সেখানে কোনো অনুশোচনা ছিল না, ছিল শুধু আদিন আকাঙ্ক্ষা। সে রাতে বৃষ্টির শব্দের সাথে আমাদের দীর্ঘশ্বাসের শব্দ মিশে একাকার হয়ে গিয়েছিল। আমি ভুলে গিয়েছিলাম উনি আমার শ্বশুর, ভুলে গিয়েছিলাম লাশেদের কথা। শুধু মনে ছিল আমি এক নারী, আর আমার সামনে এক পুরুষ, যে আমাকে ভালোবাসে, আমাকে কাছে পেতে চায়। ভোরবেলা যখন বৃষ্টি থামল, তখন আমি নিজের ঘরে ফিরে এলাম। আয়নায় নিজের দিকে তাকিয়ে নিজেকে খুব অচেনা লাগছিল। সিথির সিঁদুরটা কি একটু ফিকে হয়ে গেছে, নাকি আমার মনের ভুল? রাশেদ ফিরে এলো দুদিন পর, কিন্তু আমি আর আগের মতো তার চোখের দিকে তাকাতে পারি না। আর শ্বশুর মশাই, উনি এখন আর আমার দিকে চোখ তুলে তাকান না। কিন্তু যখনই বাড়িতে আমরা একা থাকি, ওনার সেই রাতের স্পর্শের স্মৃতি আমাকে আবার ওনার দরজার সামনে নিয়ে যায়। এক এমন নেশা, যা থেকে আমি বেরোতে পারছি না, আবার তলিয়ে যেতেও ভয় পাচ্ছি। বন্ধুরা, এই ছিল আমার জীবনের কালো অধ্যায়। আমি জানি না এর শেষ কোথায়। হয়তো কোনোদিন সব জানাজানি হবে, আমার সংসার ভেঙে যাবে, কিন্তু ততদিনে হয়তো আমি পাপের আরও গভীরে তলিয়ে যাব। তোমাদের কি মনে হয়, আমার কি উচিত সব ছেড়ে পালিয়ে যাওয়া, নাকি এই গোপন সম্পর্কের বোঝা বয়ে বেড়ানো? কমেন্ট করে তোমাদের মতামত জানিও। গল্পটা ভালো লাগলে লাইক দিও। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই।